আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটির ইউনিটের পদার্থবিজ্ঞান প্রশ্ন ব্যাংক থেকে পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টার থেকে আসা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব। তো আমাদের প্রথম প্রশ্নটা হলো, যেসব তরল কাচকে ভেজে না তাদের স্পর্শকোণ কত? তাদের স্পর্শকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়। এটা মুখস্থ রাখবা। এটা বোঝানো যায়, অনেক বেশি সময় লাগবে। তো তুমি জাস্ট মুখস্থ রাখো যে যেসব তরল তোমার কাচকে ভেজায় না তাদের স্পর্শকোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়, আর যেগুলো হচ্ছে ভেজায় সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। ওকে, এরপর হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কিছু পানিকে ধীরে ধীরে 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 7 ডিগ্রি সেলসিয়াসে উষ্ণ করা হলো বা উত্তপ্ত করা হলো। এতে পানির আয়তন পরিবর্তনের ব্যাপারে কোনটি সঠিক? দেখো তুমি এখানে কি করছো, 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 7 ডিগ্রি সেলসিয়াসে গেছো, তাই না? বাট ঘটনাটা ঘটে হচ্ছে তোমার দুইটা স্টেপে। প্রথমে হচ্ছে তুমি 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত একটা স্টেপ চিন্তা করো, তারপর হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস থেকে আবার হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াসে চিন্তা করো। সো 2 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন তুমি 4 ডিগ্রি সেলসিয়াসে চিন্তা করবা, তখন তুমি মনে রাখবা যে 4 ডিগ্রি সেলসিয়াসে পানির যে পানির ঘনত্ব হচ্ছে ম্যাক্সিমাম থাকে, সর্বোচ্চ ঘনত্বটা থাকে হচ্ছে তোমার ম্যাক্সিমাম। ওকে, ঘনত্ব ম্যাক্সিমাম থাকে। এখন ঘনত্ব ম্যাক্সিমাম হওয়া মানে কি? ঘনত্ব ম্যাক্সিমাম মানে হচ্ছে তোমার আয়তনটা হচ্ছে মিনিমাম, তাই না? আয়তনটা থাকবে হচ্ছে মিনিমাম, কারণ আমি জানি হচ্ছে তোমার রো ইকুয়াল হচ্ছে এম বাই ভি। তার মানে রো ইজ প্রপোর্শনাল টু 1 বাই ভি, তার মানে ব্যস্তানুপাতিক, তাই তো? সো একটা ম্যাক্সিমাম হইলে আরেকটা মিনিমাম হবে, স্বাভাবিক। তো আয়তনটা মিনিমাম সবচেয়ে কম থাকে হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াসে। তার মানে 2 ডিগ্রি সেলসিয়াসে 4 ডিগ্রি সেলসিয়াসের থেকে তোমার বেশি ছিল, তো এটা হচ্ছে তোমার বেশি, ভিটা হচ্ছে বেশি ছিল, মানে আয়তনটা বেশি ছিল। আর এখানে আয়তনটা কমছে ধীরে ধীরে, তার মানে কমা মানে কি? প্রথমে সংকুচিত হইছে। অ্যান্ড 4 ডিগ্রি সেলসিয়াসে মিনিমাম মানে কি? 7 ডিগ্রি সেলসিয়াসেও তার থেকে বেশি, 2 ডিগ্রি সেলসিয়াসেও 4 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের থেকে বেশি, আবার 7 ডিগ্রি সেলসিয়াসেও 4 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের থেকে আয়তনটা বেশি হয়ে থাকে। তাইলে দেখো 2 ডিগ্রি সেলসিয়াস থেকে যেহেতু 4 ডিগ্রি সেলসিয়াস বেশি, তার মানে বেশি থেকে প্রথমে কি হয়েছে? কমছে, কমছে, কমে কম হয়ে গেছে, তাই না? মিনিমাম হয়ে গেছে। এরপর আবার কি বাড়ছে না বলো তো? এরপর বেড়ে আবার 7 ডিগ্রি সেলসিয়াসে গেছে, কারণ 7 ডিগ্রি সেলসিয়াসের আয়তন 4 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি। তাহলে প্রথমে সংকুচিত হবে, এরপর প্রসারিত হবে। ওকে, একটি তারের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ অর্ধেক করা হলে ইয়ং এর গুণাঙ্ক কিরকম হবে? দেখো, ইয়ং এর গুণাঙ্ক শুধুমাত্র উপাদানের উপর নির্ভরশীল, শুধুমাত্র উপাদানের উপর নির্ভরশীল, আর কোনো কিছুর উপর না। আর তাপমাত্রার উপরেও কিছুটা নির্ভরশীল, ঠিক আছে? সো তুমি মনে রাখবা যে তোমার দৈর্ঘ্য বা ব্যাসার্ধ এগুলোর উপর আসলে ইয়ং গুণাঙ্ক নির্ভর করে না, এটা উপাদানের উপর নির্ভর করে। সো কোনো পরিবর্তন হবে না। ওকে, এরপর হচ্ছে একটি বস্তুর পয়সন অনুপাতের সীমা, পয়সন অনুপাতের যে রেঞ্জ সেটা হচ্ছে তোমার -1 থেকে তোমার সিগমাটা হবে 0.5 থেকে ছোট অথবা সমান। -1 থেকে বড়, 0.5 থেকে ছোট অথবা এগুলোর সমান। তাহলে -1 থেকে +0.5 বা +1/2। এরপর পয়সন অনুপাতের সর্বোচ্চ সীমা হচ্ছে তোমার +1/2। এরপর হলো একটি তারের ব্যাসার্ধ বৃদ্ধি করা হলে ইয়ং এর গুণাঙ্ক কি হবে? ইয়ং এর গুণাঙ্ক অপরিবর্তিত থাকবে। ওকে, এরপর হচ্ছে আমাদের তরল পদার্থ তার আকৃতি পরিবর্তন করতে পারে, কিন্তু কঠিন পদার্থ পারে না। কারণ তরল পদার্থের ঘনত্ব কঠিন পদার্থের ঘনত্বের থেকে কম না, এটা আসলে কারণ না, এটা বাদ। অণুগুলোর মধ্যবর্তী বল তরল পদার্থের চেয়ে কঠিন পদার্থের শক্তিশালী, হ্যাঁ এটা সঠিক। তোমার যে পদার্থের যে অণুগুলো আছে এগুলো হচ্ছে কঠিনের মধ্যে বেশি শক্তিশালী থাকে, এদের মধ্যে আকর্ষণটাও বেশি থাকে। এই কারণে হচ্ছে তোমার কঠিন পদার্থ হচ্ছে তার আকৃতি পরিবর্তন করতে পারে না। এরপর আমাদের একটি বস্তুর দৈর্ঘ্য বিকৃতি দেয়া আছে, দৈর্ঘ্য বিকৃতি তোমার L/L, এটা হচ্ছে তোমার 15 × 10⁻⁵। এরপর পীড়ন দেয়া আছে, P দেয়া আছে। এখন বস্তুটার ইয়ং গুণাঙ্ক চাইছে। এখন আমি ইয়ং গুণাঙ্ক সমান কি জানি? পীড়ন বাই বিকৃতি, তাই না? সো উপরে হচ্ছে তোমার পীড়ন 30 × 10⁻⁶ ডিভাইডেড বাই হচ্ছে তোমার বিকৃতি হচ্ছে 15 × 10⁻⁵, তাই না? এটা কি 10⁻⁶? ওকে, সো এটা দিয়ে এটা কাটলে হয় 2, সো 2 × 10⁻⁶। এটা উপরে 10⁻⁵ উপরে উঠলে হবে 10⁵, তাহলে 2 × 10⁻11, 2 × 10⁻11 হচ্ছে উত্তর। এরপর তাপমাত্রা বাড়ালে তরলের পৃষ্ঠটান, আচ্ছা তরলের পৃষ্ঠটান হচ্ছে কমবে, তাপমাত্রা বাড়ালে তরলের পৃষ্ঠটানটা কমে যায়, অনেক বেশি তাপমাত্রা লাগে। এখন যে তাপমাত্রায় তরলের পৃষ্ঠটানটা কমতে শুরু করে ওইটাকে বলা হয় সংকট তাপমাত্রা, ঠিক আছে? ওটাকে সংকট তাপমাত্রা বলে।
এরপর হচ্ছে পরম শূন্য তাপমাত্রায় তরলের পৃষ্ঠ টান ও পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক। পরম শূন্য তাপমাত্রায় তোমার পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তি সমান হয়ে থাকে, ঠিক আছে, এটা মনে রাখবা সবসময়। কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়? গোলাকৃতি হয় হচ্ছে পৃষ্ঠ টানের কারণে। এখন পৃষ্ঠ টান জিনিসটা কি বলতো? পৃষ্ঠ টান হচ্ছে পদার্থের এমন একটা ধর্ম যেটার কারণে তরল পদার্থের এমন একটা ধর্ম যেটার কারণে তরল পদার্থ তার ক্ষেত্রফলকে সব সময় মিনিমাইজ করতে চায়, বুঝছো? তাহলে পৃষ্ঠ টান জিনিসটা কি? পৃষ্ঠ টান হচ্ছে এমন ধর্ম যা ক্ষেত্রফলকে মিনিমাইজ করতে চায় বা রিডিউস করতে চায়, যা ক্ষেত্রফল রিডিউস করে বা মিনিমাইজ করে বা কমায়, ক্ষেত্রফল কমায়। এখন তুমি যদি যে কোনো শেপ চিন্তা করো, যে কোনো শেপ, কোনক আকৃতি চিন্তা করতে পারো, এরকম চিন্তা করতে পারো, তারপর এরকম চিন্তা করতে পারো, ঘনক চিন্তা করতে পারো, যে কোনো কিছু, সবচেয়ে সবচেয়ে কম ক্ষেত্রফল বিশিষ্ট যে আকৃতি সেইটা হইলো তোমার গোলাকৃতি, গোলক আকৃতি, ঠিক আছে, গোলক আকৃতি, এটা হচ্ছে সবচেয়ে কম ক্ষেত্রফল বিশিষ্ট আকৃতি। এখন পৃষ্ঠটান ধর্ম কি? ক্ষেত্রফল কমানো। তাইলে গোলাকৃতির যে তোমার যে ক্ষেত্রফল এটা সবচেয়ে ছোট হয় আর পৃষ্ঠটান কমাইতে চায়। তাইলে কোন ধর্মের কারণে ফোঁটা গোলাকৃতি হয়? পৃষ্ঠটানের কারণে। বুঝছো তো রিলেশনটা, তাই না? এরপর হচ্ছে ইয়ং এর গুণাঙ্কের মাত্রা। ইয়ং গুণাঙ্ক বাই ইকুয়াল হচ্ছে তোমার পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। এখন তুমি যে কোনো বিকৃতি চিন্তা করো, ধরো পীড়ন ইকুয়াল হচ্ছে আমি জানি এফ ডিভাইডেড বাই এ, একক ক্ষেত্রফলে যে প্রযুক্ত বলটা আছে তোমার বিকৃতি প্রতিরোধকারী যে বল সেটা হচ্ছে তোমার পীড়ন, আর বিকৃতি হচ্ছে তোমার দৈর্ঘ্য বিকৃতি যদি চিন্তা করো এল বাই এল, এল হচ্ছে তোমার দৈর্ঘ্যের যতটুকু পরিবর্তন ঘটছে, আর এই এলটা ক্যাপিটাল এলটা হচ্ছে আদি দৈর্ঘ্য, তাই না? এখন বিকৃতি দুইটার এককে মিটার, সো মিটার মিটার বাদ, তার মানে বিকৃতির কোনো একক নাই। তাহলে একক আছে কার? বল আর ক্ষেত্রফলের। সো বলের একক কি? বলের একক হচ্ছে তোমার এম এল টি ইনভার্স 2 ডিভাইডেড বাই এ এর মাত্রা কি? ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার, কারণ একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এম, এখানে দেখো কি থাকলো, এম, এল স্কোয়ারটা উপরে গেলে হবে এল ইনভার্স 2, তাইলে এল ইনভার্স 2 আর এল গুণ করলে থাকবে এল ইনভার্স 1, আর এখানে থাকবে টি ইনভার্স 2, তাইলে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, সি হচ্ছে আনসার। এরপর একই পদার্থের ভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে কি বলে? দেখো তোমার আচ্ছা এই জিনিসটা হচ্ছে তোমার স্পর্শকোণ যে জিনিসটা ওইটার সাথে রিলেটেড। দেখো সংশক্তি আর আসঞ্জন বল জিনিসটা কি? সংশক্তি হচ্ছে একই পদার্থের দুটি ভিন্ন অণুর মধ্যে আকর্ষণ। অণুর মধ্যকার আকর্ষণ। আর এখানে তোমার আসঞ্জন বা আসক্তিটা কি? আসক্তি বা আসঞ্জনটা হচ্ছে দুটি ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ সেইটা। তাইলে একই পদার্থের ভিন্ন অণুর মধ্যে যে পারস্পরিক আকর্ষণ এটাকে বলা হচ্ছে সংশক্তি বল, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার পানির পৃষ্ঠটানের মান কোনটি? পানির পৃষ্ঠটান, বিশুদ্ধ পানির যে পৃষ্ঠটান এটা হচ্ছে 72 ইন্টু 10 ইনভার্স 3 নিউটন পার মিটার। ওকে, 72 ইন্টু 10 ইনভার্স 3। ওকে, এখন এখানে কোথাও কোনো পাওয়ারে ইনভার্স নাই, তাহলে কোনোটাই উত্তর না, নো কারেক্ট আনসার। এরপর হচ্ছে নিচের কোনটি পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির সম্পর্ক বোঝায়? ইজ ইকুয়াল হচ্ছে টি। এরপর হচ্ছে যদি পি পীড়ন এবং ওয়াই কোনো তার ইয়ং গুণাঙ্ক হয় তবে তারের প্রতি একক আয়তনের সঞ্চিত শক্তি। দেখো প্রতি একক আয়তনের সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল আমি জানি হচ্ছে হাফ ইন্টু পীড়ন পি ইন্টু বিকৃতি। ওকে, বিকৃতি। এখন দেখো হাফ ইন্টু পি এখানে থাকলো, এখন বিকৃতি দেয়া নাই কিন্তু এখানে ইয়ং গুণাঙ্ক দেয়া আছে, পীড়ন দেয়া আছে। এখন ইয়ং গুণাঙ্ক ইকুয়াল কি? ইয়ং গুণাঙ্ক ইকুয়াল হচ্ছে তোমার পীড়ন বাই বিকৃতি, ঠিক আছে, পীড়ন বাই বিকৃতি। এখন বিকৃতি ইকুয়াল কি হবে? বিকৃতি ইকুয়াল হবে হচ্ছে তোমার পি ডিভাইডেড বাই ওয়াই। সো পি ডিভাইডেড বাই ওয়াই, বিকৃতির জায়গায় আমি বসাইতে পারবো পি ডিভাইডেড বাই ওয়াই। সো পি ডিভাইডেড বাই ওয়াই, তাহলে এই জিনিসটা কি লেখা দেখাবো তোমার পি, তাহলে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2y, তাহলে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2y, এটা হচ্ছে তোমার একক আয়তনের সঞ্চিত শক্তি পি স্কোয়ার বাই 2y। ওকে, এরপর পয়সন অনুপাতের সীমা কোনটি? পয়সন অনুপাতের সীমা এটা তো একটু আগে দেখে আসলাম, সেটা হচ্ছে তোমার -1 থেকে বড় অথবা সমান, আর তোমার 0.5 থেকে ছোট অথবা সমান। এরপর 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পীড়নের প্রয়োগে
মিটার দীর্ঘ একটি তারের দৈর্ঘ্য 10 ইনভার্স 1 মিটার বৃদ্ধি পেল, ইয়ং এর গুণাঙ্ক কত? সো তোমার বিকৃতিটা কত? বিকৃতি হচ্ছে 10 ইনভার্স 1 ডিভাইডেড বাই 1, আর তোমার যে পীড়ন সেটা হচ্ছে তোমার 10⁸। এখন y ইকুয়াল কি? y ইকুয়াল হচ্ছে পীড়ন বাই বিকৃতি, সো 10⁸ ডিভাইডেড বাই হচ্ছে 10 ইনভার্স 1। তো এটা তোমার 10 ইনভার্স 1 উপরে হয়ে যাবে 10⁻1, তাহলে তুমি আমি টোটাল পাবা হচ্ছে 10⁹। সো এখানে 10⁹ নাই, সো উত্তর নান। ওকে, কোনোটি নয়। এরপর ইয়ং এর গুণাঙ্কের মাত্রা সমীকরণ একটু আগে দেখছি, ml⁻1 t⁻2। এরপর হচ্ছে তোমার দৈর্ঘ্য বিকৃতির একক, কোন বিকৃতির কোনো একক হয় না, বুঝছো? এরপর হচ্ছে এল দৈর্ঘ্য ও আর ব্যাসার্ধের একটি তারের ইয়ং গুণাঙ্ক y, তারের দৈর্ঘ্য l/2 এবং ব্যাসার্ধ r/2 করা হলে ইয়ং গুণাঙ্ক কত হবে? ইয়ং গুণাঙ্ক শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে, সো উত্তর হচ্ছে বি, মানে y থাকবে। ওকে, এরপর হচ্ছে তোমার সাধারণ তাপমাত্রায় পানির পৃষ্ঠ শক্তি কত? 72 × 10⁻3। আমরা জানি পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তি এই দুটো সমান হয়ে থাকে, তাইলে তোমার পৃষ্ঠ টানের মান যা, পৃষ্ঠ শক্তির মানও তাই, সেটা হচ্ছে 72 × 10⁻3 জুল পার মিটার স্কোয়ার। এরপর প্রবাহী পদার্থের বা ফ্লুইড ম্যাটেরিয়াল এর সান্দ্রতা সহগের মাত্রা কোনটি? তো তোমার সান্দ্রতা সহগ কোনটাকে বলা হয়? ইটা। সান্দ্রতা গুণাঙ্ক বলা হয়, সান্দ্রতাঙ্ক বলা হয়। ওকে, সো এটার যে কোনো একটা সূত্র চিন্তা করো। আমি যদি চিন্তা করি স্টোকসের যে সূত্রটা, সেটা হচ্ছে তোমার সান্দ্র বল এফ ইকুয়াল হচ্ছে তোমার 6 পাই ইটা ভি আর, তাই না? এখন 6 পাই হচ্ছে কনস্ট্যান্ট, এর বাদ দিলাম, এটা কোনো একক হবে না বা মাত্রা হবে না। আমার লাগবে ইটার মাত্রা, সো ইটা ইকুয়াল আমি লিখতে পারি এফ ডিভাইডেড বাই ভি আর। সো এফ এর যে মাত্রা সেটা হচ্ছে ml⁻2 ডিভাইডেড বাই ভি, এটার মাত্রা এল, কারণ এটা একটা সরি LT⁻1 হবে, কারণ এটা হচ্ছে বেগ, প্রান্ত বেগ বলা হয় এটারে। আর আরটা হচ্ছে তোমার একটা দৈর্ঘ্য, তাইলে এল কাটা নিচে একটা এল থাকলো, এটা L⁻1 হয়ে যাবে। সো ml⁻1, T⁻1 আছে, T⁻2 আছে, T⁻1 উপরে গেলে কি হবে? টি হয়ে যাবে। সো T⁻2 ইন্টু টি, তাহলে এটা কি হবে? T⁻1। তাহলে ml⁻1 T⁻1 এইটা হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতা সহগ বা সান্দ্রতা গুণাঙ্ক এর মাত্রা। ওকে, এরপর তাপমাত্রা বৃদ্ধি পেলে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক কি হয়? ডিক্রিজেস। ওকে, তাপমাত্রা বৃদ্ধি পেলে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক কমে যায়। ওকে, তারপর হচ্ছে আমাদের কোনটি পৃষ্ঠ টানের মাত্রা? পৃষ্ঠ টান টি ইকুয়াল আমি জানি এফ ডিভাইডেড বাই এল বা 2L চিন্তা করতে পারো, যে যাই হোক আমার যেহেতু মাত্রা লাগবে, সো আমি শুধু এল লিখলাম। এফ এর মাত্রা হচ্ছে ml⁻2 ডিভাইডেড বাই হচ্ছে তোমার এল, তো এটা হচ্ছে এল, সো এল কাটা mT⁻2, এটা হচ্ছে পৃষ্ঠ টানের মাত্রা। এরপর পারদ ও কাচের মধ্যকার স্পর্শকোণ, পারদ আর কাচের যে স্পর্শকোণ এটা সবসময় স্থলকোণ হয়ে থাকে, সো এটা হবে তোমার 140 ডিগ্রি। ওকে, মুখস্থ রাখবা। আমরা মোটামুটি 9-10 সাল পর্যন্ত সলভ করছি, যেটা অনেক বেশি মনে হচ্ছে। তো এই পর্যন্তই থাক আজকে, অন্য চ্যাপ্টারের ভিডিওগুলো আমরা দিব আস্তে আস্তে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।